ঈদ মোবারক। আমন্ত্রণ ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মুস্তফা মাহবুব। আর স্টুডিওতে আজকের আলোচনায় আছেন রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া কামরুন তানিয়া এবং আছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ দানিয়েল। আপনাদের দুজনকেই আমাদের এই ঈদ বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। শুরু করতে চাই তানিয়া আপনাকে দিয়ে, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক আপনাকে ভাইয়া, অ্যান্ড ডিবিসির সকল দর্শককে আমাদের সকলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক। ঈদ ওয়াজ ওয়ান্ডারফুল, বাট অবভিয়াসলি দিস ইজ আওয়ার ফার্স্ট কোরবানি ঈদ উইথাউট মাই ফাদার। সো এই ঈদটা আসলে তাকে উৎসর্গ করা, এবং তাকে ছাড়া ঈদটা যে আমরা বাকি পরিবর্গের সাথে করতে পেরেছি, এই জন্যই আই থিঙ্ক উই ফিল a little bit of comfort and peace in the unity of the family. নিশ্চয়ই। একই প্রশ্ন দানিয়াল আপনার কাছে জানতে চাই, মানে এবারের ঈদ কেমন গেল? ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেল। কোরবানি ঈদ টিঙ্কাপু যেভাবে বললেন যে আসলে প্রথমবার কোরবানি ঈদ করছি আব্বুকে ছাড়া, মাই ফাদার ইন ল, মাই ডিয়ার লেট ফাদার ইন ল। তো ওনার সাথে সম্পর্কটা খুব ফ্রেন্ডলি ছিল। তো অনেক কথা হয়তো বা ধরেন অনেকের কাছে বলা যায় না যেটা ওনার কাছে বলা যেত। সো উনি না থাকাতে ওই অ্যাবসেন্স ইজ দেয়ার, বাট অফকোর্স বাচ্চাদের জন্য এটা একটা মজার একটা উৎসব। বড় গরু আসবে, ছোট গরু আসবে, সুন্দর গরু আসবে, ছাগল আসবে। সো ওইটা নিয়েই আসলে এতটা আমরা সবাই এঙ্গেজড হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ কেমনে সময় কেটে গেছে এটা আল্লাহ জানে। বাট উই আর ভেরি হ্যাপি দ্যাট এভরিওয়ান সেফ ইন দ্য কান্ট্রি। উই আর ভেরি হ্যাপি দ্যাট সবাই ভালো আছে, হ্যাপি আছে। যদি জানতে চাই আসলে এই যে কোরবানির ঈদ কেন্দ্রিক মানে স্মৃতি বা মজার ঘটনার কথা যদি জানতে চাই, মানে এবারের ঈদ ছাড়াও আসলে আপনার জীবনের মজার ঘটনার কথা। আচ্ছা, সো I'm from Chittagong. So my father is really big on cows. কোরবানির গরুটা আমার আব্বার জন্য কিন্তু মানে একটা বড় গরু অলওয়েজ হতে হবে, এবং ওই সেম জিনিসটা আমার মধ্যে আছে, আমার ছেলের মধ্যে আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার আব্বা করতো কি, আমাকে ওনার কাঁধের উপরে তুলতো, গরুর হাটে যেত, গিয়ে বলতো যে এখন আমার ছেলের মাথা যতটুক অত উঁচা গরুর পিছনের সাইড হতে হবে। দ্যাট মিনস দ্য কাউ হ্যাজ টু বি রিয়েলি বিগ। তো যখন আমি আস্তে আস্তে বড় হলাম, তখন আমিও জিনিসটা আমার মধ্যেও আসলো যে না, বড় গরু কিনতে হবে। সো বড় গরু কিনতে গিয়ে একবার ওভার এক্সাইটেড হয়ে একটা খুব বিশাল বড় গরু কিনে ফেলছে। আচ্ছা। তো কেনার পরে আই ওয়াজ সো এক্সাইটেড যে না, এই গরুকে আমি হাটায় বাসায় নিয়ে যাবো। তো আমার আব্বা আমাকে বারবার বলছে, দেখো তুমি পারবা না, এটা লোকজন আছে, ওরা গাড়ি করে তুলে নিয়ে আসবে। আমি নো, এটা খুব গাড়িতে তুলতে গেলে দাগ লেগে যাবে, এইসে আমি বাসায় নিয়ে আম্মুকে দেখাবো যে এত বড় গরু কিনলাম। তো গরুটা নিয়ে হাট থেকে বের হলাম, এর মধ্যে গরুটা হাট থেকে ছুটে গেল। হ্যাঁ, তো গরুটা দিল দৌড়, আমিও গরুর পিছে দিলাম দৌড়, আরেকটা গরু পিছের থেকে এসে শিং মেরে দিল আমাকে। সো দ্যাট ওয়াজ rather sad but also funny at the same time. My friends were with me, they laughed all the way, though I was in pain, but আমার বন্ধুরা খুব মজা পাইছে এটা নিয়ে। এখন যখন আসলে কোরবানির ঈদ আসলেই তো এই দৃশ্যটা খুবই কমন একটা দৃশ্য। এখন যখন সোশ্যাল মিডিয়ায় অথবা টেলিভিশনে এই রকমের দৃশ্য দেখেন, তখন কেমন লাগে? তখন ব্যথা লাগে, মনে পড়ে। বাট আসলে ধরেন অনেক কিছুর এভলিউশন হয়েছে, অ্যান্ড উই এনজয় দি এভলিউশন। আপনার গরু এখন আপনি ফোনে বসে কিনতে পারেন, বাট ফর মি ইটস স্টিল ওই হাটে গিয়ে গরু কেনার যে মজাটা, ওটা রিপ্লেসেবল না। ইট মাইট বি স্মেলি দেয়ার, আপনি ধাক্কা খাবেন, বাড়ি খাবেন, গরুকে আপনি দেখবেন, নিজ চোখে দেখবেন, গরুর একটা ফিল আছে। সো ওইটার রিপ্লেসমেন্ট হবে না, এটলিস্ট আমাদের জেনারেশনের কাছে এটা হবে না। পরের জেনারেশন হয়তো বা এখনো, আমার ছোটো ভাইরা কিন্তু ওই ফোনে দেখে গরুর লাইভ ওয়েটে দেখে কিনে ফেলছে। আই স্টিল প্রেফার যে আমি যাবো, একটা দুটো ধাক্কা খেলে, হাটের মজা আলাদা, দাম দর করার মজা আলাদা, বড় গরু দেখার মজা আলাদা। সব তো গরু আপনি কিনতে পারবেন না, কিন্তু গরু দেখার মধ্যেও কিন্তু একটা স্বাদ আছে। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। তানিয়া, আপনার কাছে একটু জানতে চাই যে মানে এই কোরবানির ঈদ নিয়ে আপনার কোনো মজার ঘটনা আছে কিনা? এইবারই কোরবানির একটা মজার ঘটনা আমার জন্য অনেক মজার, বিকজ আমার ছেলে হি ইজ 14 years old, আয়ান। তো যেহেতু বাবা নাই এবার, আর আই এম আ সিঙ্গল মাদার, তো আয়ানকে আমি সকালবেলা ঘুম থেকে যখন উঠাতে গেলাম, তখন
আয়ান ওর বিছানায় ছিল না, তো আমি খুব ভয় পেয়ে যাই। তো আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে ওকে ঘুম থেকে উঠাবো, যে ওকে নামাজে পাঠাবো, কিন্তু হি ওয়াজ নট ইন হিজ রুম। তো আমি নিচে ইন্টারকমে ফোন করলাম, বললো যে আয়ান ভাইয়া নামাজ পড়ে গরুর পাশে দাঁড়িয়ে আছে, কষাই নিয়ে আপনার জন্য ওয়েট করছে। সো তখন আমার মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে, আমার বাবার রোল ও প্লে করছে। সো আই থিঙ্ক to my surprise and to begin the day with, আমি আসলে খুব ইমোশনালি হ্যাপি ছিলাম। I was proud of my son যে ছেলেটা নিজে গিয়ে নামাজ পড়ে আসে, 7:30 বাজে, সো নিশ্চয়ই 6:30টার নামাজ ধরে আসছে। তো এসে কষায়ের পাশে দাঁড়িয়ে আছে, মা নিচে নামলাম, নিয়ে আমার আরেকটা ছোট বাচ্চা আছে আনজার, ওকে নিয়ে আমরা গরুটা জবাই দিয়ে তারপর উই স্টার্টেড দ্য ডে। তারপর আমরা কুমিল্লা যাই, আবার কবর জিয়ারত করে আসি। নিশ্চয়ই। এবার আসলে একটু আসতে চাই, আসলে আপনার দুজনই তো ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন, একজন লাইফ ইন্স্যুরেন্সে, একজন জেনারেল ইন্স্যুরেন্সে। প্রথমে একটু দানিয়াল আপনার কাছে জানতে চাই, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আসলে অনেক অভিযোগ, বিশেষ করে গ্রামের মানুষ ভীষণ রকম ভোগান্তির মধ্যে আছে। পলিসি পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত জমানো অর্থটি ফেরত পাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতিতে আসলে পুরো সেক্টরের জন্যই নিশ্চয়ই এটি চাপ তৈরি করে। আপনাদের জন্য কীরকম চাপ তৈরি করে? আমাদের জন্য আমরা উই ওয়ার ভেরি লাকি যে আমরা শুরু করার আগে আমরা 2013-তে আপনি জানেন আমাদের যাত্রা শুরু হয় 2013-র শেষের দিকে, কিন্তু শুরুর থেকে আমরা পারমিশন পাওয়ার আগ থেকেই my late father-in-law Mr. Mostafa Ghulam Quddus উনি একটা ইনিশিয়েশন করেছিলেন যে we have to find out exactly where the problem lies। যে উনি বিশ্বাস করতেন যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির মালিক পক্ষ চাবে না ক্লেম দেরি করে হোক, কারণ এটা তার পার্সোনাল ব্র্যান্ডের জন্য কিন্তু ক্ষতি করে। আপনি যদি দেখেন বাংলাদেশে কারা উদ্যোক্তা, কারা ইন্স্যুরেন্স কোম্পানি উদ্যোক্তা, সবারই কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড ইমেজ আছে। তারা সবাই কিন্তু সাকসেসফুল অন্য কোনো একটা ইন্ডাস্ট্রি থেকে এসেছে, এসে এখানে বিনিয়োগ করেছে দেশে ভালো কোনো কাজ করার জন্য। কিন্তু তাহলে ক্লেমটা দিতে পারছে না কেন? ইন্টেন্ট কিন্তু ওয়াজ দেয়ার, প্রবলেম ওয়াজ আপনি যখন গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে যখন পলিসি অনবোর্ডিং করা হয় তখন সাফিসিয়েন্ট তথ্য নেওয়া হয় না। তখন একটা ধরেন এরকম একটা রাশ থাকে যে কত তাড়াতাড়ি খালি ওই ব্যক্তির একটা ফর্মের মধ্যে সাইন নিয়ে আমি পলিসিটা করে দিলাম। পরবর্তীতে যখন আপনি ক্লেম দিতে যাচ্ছেন তখন আপনাকে ডিউ ডিলিজেন্সটা ক্লেম দেওয়ার সময় করতে হচ্ছে, যে কারণে সময়টা লাগছে। যেটা উনি করেছিলেন, আমাদেরকে ভিশন দিয়েছিলেন যে বিমা দাবি, মৃত্যু দাবি 7 দিনের মধ্যে দিতে হবে এবং ম্যাচুরিটি অন ডিউ ডেট। এবং এটা ভেরি সিম্পল, আপনি কিন্তু জানেন যে কোন সালের কোন মাসের কোন তারিখে কোন পলিসিটা ম্যাচিউর হচ্ছে। তো সোনালীতে কিন্তু 2 মাস আগের থেকে আমাদের গ্রাহকদেরকে জানাই দেওয়া হয় যে আপনার পলিসি অমুক তারিখে ম্যাচিউর হবে, আপনি কিভাবে আপনার পেমেন্টটা নিতে চান, সো প্লিজ কাইন্ডলি গিভ আস দ্য ইনস্ট্রাকশন, অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের লোকজন রিচ আউট করে। আর রিগার্ডিং ডেথ ক্লেম আমরা 7 দিনে 2013 সাল থেকে শুরু করে as in till today all death claims are settled within 7 days। সো এই রেকর্ডটা আলহামদুলিল্লাহ আমাদের আছে, কারণ আমরা প্রথম থেকে এটা উই রিয়েলাইজ যে এটা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন কোম্পানি কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। এটা কিন্তু ইন্টেন্টের অভাবে না, এটা কিন্তু হচ্ছে আপনার হাউ ডু ইউ ক্রিয়েট ইউর প্রসেস ফ্লো সো দ্যাট আপনার কাছে যদি সকল তথ্য আগের থেকে থাকে, কেওয়াইসি যদি প্রপারলি করে থাকেন, অ্যাকর্ডিংলি আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজাইজ করেন, তাহলে যে সময় আপনার টাকাটা দরকার ওই সময় কিন্তু টাকাটা আপনার কাছে available থাকবে। and accordingly we have done so, and there are many companies who are now following the same thing, and alhamdulillah I think we are, as a life insurance industry, we are doing much better। আপনি যদি চিন্তা করে দেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল সেক্টরে এখন কিন্তু অনেক ব্যাংক আছে যেখানে হয়তো বা আপনি 5 লাখ টাকাও তুলতে পারছেন না, 10,000 টাকাও তুলতে কষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলি ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে। কিন্তু ওই ক্ষেত্রে ইন্স্যুরেন্সে কিন্তু এই সমস্যাটা নেই। At least I can say it with some sort of understanding and authority যে সোনালী লাইফের এগেইনস্টে আজ পর্যন্ত একটা গ্রাহকেরও কমপ্লেন হয়নি যে তারা তাদের ক্লেম পায়নি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। তানিয়া, আপনার কাছে জানতে চাই, আপনি তো জেনারেল ইন্স্যুরেন্সে আছেন, আমরা যেমনটা দেখি যে আসলে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই বেশি অভিযোগটা সাধারণত আসে, কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কাজ করতে গিয়ে আসলে আপনি এখন কি ধরনের চ্যালেঞ্জ ফিল করেন? কারণ ইন্স্যুরেন্স ওভারঅল আসলে ইন্স্যুরেন্সেরই একটা নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে আপনার কাছে একটু শুনবো, কিন্তু তার আগে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে।
দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন উৎসর্গের উৎসব অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। বিরতিতে যাওয়ার আগে তানিয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, পুরো সেক্টরটাই যখন আসলে একটা নেতিবাচক অবস্থার মধ্যে আছে, একটা নেগেটিভ ব্র্যান্ডিংয়ের মধ্যে, সেখানে আসলে জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করতে গিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? Well, first of all, আমরা যখন as youngsters when we joined the sector, আর যখন রূপালীতে আমি as DMD join করি, তখন I felt the negativity. People were not aware. Even now, awareness নিয়ে আমরা খুব কম কাজ করছি। আমাদের সিস্টার কনসার্ন, আমরা লাইফ ইন্স্যুরেন্সে সোনালী লাইফের কথাই যদি বলি, ওদের ফার্স্ট স্টেপ যখন মাঠে নামে, তারা কিন্তু কন্টিনিউয়াস অনেকগুলো সেমিনার্স, ট্রেনিংস, পাবলিক প্ল্যাটফর্মে আমরা মিটিং করেছি, জাস্ট টু ক্রিয়েট আ পজিটিভ ভাইব অ্যাবাউট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য হোল ইন্স্যুরেন্স সেক্টর। আর ইন্স্যুরেন্স সেক্টরটাকে আসলে ডিজিটালাইজ করা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর আই এম হ্যাপি যে সোনালী লাইফও ফ্রম ইনসেপশন ওদের একটা স্টেট অফ দ্য আর্ট ERP, which is an enterprise resource planning software, ওইটা দিয়ে তারা পলিসি হোল্ডারদের একটা ট্রাস্ট তারা বিল্ড করতে পেরেছে। কিভাবে? ডুয়াল একটা চেকের মাধ্যমে। আমি যখন টাকা ডিপোজিট করছি, ব্যাংক আমাকে জানাচ্ছে, ঈদরা ওনাদেরকে ওনাদের পলিসি সম্পর্কে একটা মেসেজ দিচ্ছে, এবং কোম্পানি থেকেও একটা মেসেজ যাচ্ছে। অ্যান্ড দেন বিফোর ইয়োর রিনিউয়াল স্টার্টস, ওরা আরেকটা মেসেজ 1 মাস আগে পাঠাবে, এবং ম্যাচিওর্ড হওয়ার 1 মাস আগে আপনাকে বলে দেবে ইয়োর চেক ইজ রেডি, প্লিজ কাম অ্যান্ড কালেক্ট। হ্যাঁ, ওই দিন এসে আপনি নিয়ে যান। On the other hand, for general insurance, it is, আমি বলবো যে এখানে নেগেটিভিটি ফ্যাক্টরটা একটু কম, কারণ এখানে তো আমরা উই আর অ্যাকচুয়ালি প্রোটেক্টিং দ্য ইনশিওরিং দ্য অ্যাসেটস। তো পিপল আই থিঙ্ক তাদের জীবন থেকে তাদের ভ্যালুয়েবল জিনিসগুলোকে একটু বেশি মূল্য দিচ্ছে। আর উই ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট ট্রেন্ড। অ্যাকচুয়ালি সবই ইম্পর্টেন্ট। আমার বাচ্চার এডুকেশন যেরকম ইম্পর্টেন্ট, আমার গাড়িটা, আমার বাড়িটা, এগুলো তো আমাদের কষ্টের টাকা দিয়েই বানানো। অ্যান্ড উই শুড বি মোর অ্যাওয়্যার অ্যান্ড মোর প্রোঅ্যাক্টিভ to ensure these products too. So alhamdulillah, Rupali Insurance is a 38-year-old company, এবং প্রায় অনেক বছর ধরে যে ব্যক্তি আমাদের সাথে এই কোম্পানিকে আমার আগে যিনি এটা মানে পরিচালনা করেছেন, তার নাম PK Roy, অ্যান্ড হি ইজ লাইক অ্যান এনসাইক্লোপিডিয়া অফ ইন্স্যুরেন্স। আরেকটা জিনিস যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাই, যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরে যেরকম নতুন যারা আসছে, তারা ব্যাংকিং সেক্টরকে যেভাবে প্রাধান্য দিচ্ছে, ইন্স্যুরেন্স সেক্টরকে দিচ্ছে না। আসলে ইন্স্যুরেন্স সেক্টরে এক্সপার্টাইজের একটা বিশাল বড় ঘাটতি আছে। আমি দুটো জিনিস আপনার কাছে জানতে চাই, মানে একটা তো জনশক্তির কথা বা জনবলের কথা যেটা আপনি বললেন, সেখানে একটা ঘাটতি আছে। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা বড় খাত হচ্ছে কৃষি খাত। এই কৃষিতে কেন আসলে ইন্স্যুরেন্স গুলো, কোম্পানিগুলো খুব বেশি আগ্রহ দেখায় না? মানে কৃষি, এগ্রিকালচার ক্রপ, বা এখন আমরা কোরবানি ঈদে কথা বলছি, আপনি জানেন যে ক্যাটেল ইন্স্যুরেন্সের একটা বড় সুযোগ আছে, সেখানে কেন আসলে আপনারা যেতে চান না? আসলে আমাদের কৃষি, এগ্রিকালচারটা যদি বলি, আমরা উই আর সো ডিপেন্ডেন্ট অন দ্য এনভায়রনমেন্ট, এবং আমাদের আসলে করা উচিত, আমাদের এগ্রিকালচারে অ্যাকচুয়ালি করা উচিত। বাট only those companies are doing it, investing in agriculture as pilot project, because এগুলো তো অনেক ইনভেস্টমেন্ট যায়, এবং আমাদের যে প্রিভিয়াস যে আমাদের স্ট্যাটিস্টিক্স দেখায় যে এগুলো অ্যাকচুয়ালি যে কোম্পানিগুলো এখানে এই পার্টটাতে যারা ইনভেস্ট করতে চাচ্ছে, ওভার দ্য ইয়ার্স ওরা অ্যাকচুয়ালি এটাতে কোনো প্রফিট পাচ্ছে না। এবং এইটার মধ্যে আসলে গভর্নমেন্ট পলিসি মেকিংসও অনেক ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অলসো ইম্পর্টেন্ট। সো অ্যাগ্রিকালচারে না হলেও, বাট আই ডু বিলিভ ইন্স্যুরেন্স সেক্টর হ্যাজ আ লট অফ প্রোজ কামিং ইন দ্য ফিউচার, যেরকম ব্যাংক অ্যাসিওরেন্স, তারপর আমাদের হেলথ ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু আসলে কিন্তু আমাদের পুরো ইকোনমিটাকে একটা খুব বিশাল বড় একটা চেঞ্জ আমরা কিন্তু দেখতে পারবো। সো ইন্স্যুরেন্স আমাদের বাংলাদেশে, আমরা এগ্রিকালচার, ইয়েস ইউ আর কারেক্ট, কিন্তু এখানে বিশাল বড় একটা ফান্ডের প্রয়োজন। এটা শুধুমাত্র ইন্স্যুরেন্স কোম্পানিজরা এগিয়ে আসলে আসলে এখানে বেসরকারি খাত একার পক্ষে সম্ভব না। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো হয়তো। শেখ দানিয়াল, আপনার কাছে একটু আসতে চাই।
ইন্স্যুরেন্সের কথা বললে আসলে সেই একই কথাই আসে যে গ্রাহকরা ক্লেম পাচ্ছে না। তো এই রকম একটা জায়গা থেকে আপনারা তো একটা উদাহরণ তৈরি করেছেন, কিন্তু ওভারঅল আসলে সেক্টর যদি ইতিবাচক না হয় সেটার দায়ও তো কিছুটা নিশ্চয়ই পোহাতে হয়। সেই জায়গায় আসলে আপনাদের পরামর্শটা কি, বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? আমার এটা দৃঢ় বিশ্বাস যে ইন্স্যুরেন্স সেক্টরে যে ক্যাপাবিলিটি বা যেটা ক্যাপাসিটি আছে, আমরা উই আর অনলি অ্যাট দ্য সারফেস। অনেক ডিপ, অনেক বড় কাজ করার এবিলিটি আছে ইন্স্যুরেন্স সেক্টরে। কিন্তু আপনি যেটা বললেন ক্লেমের কথা, এটা ধরেন স্পেসিফিকলি যদি দেখেন একটা দুইটা বা তিনটা কোম্পানি ছাড়া বাকি প্রত্যেকটা কোম্পানি কিন্তু ক্লেম দিচ্ছে। হ্যাঁ, হয়তো বা কেউ 90 দিনে দিচ্ছে, হয়তোবা আমরা 7 দিনে দিচ্ছি, হয়তোবা আরও কয়েকটা কোম্পানি হয়তোবা এখন 7 দিনে দেওয়ার চেষ্টা করছে বা করছে হয়তোবা। সো সেক্টর ইজ ইমপ্রুভিং, কিন্তু প্রবলেমটা কোথায়, অ্যাওয়ারনেসটা কম। যেমন ধরেন আমি আমার কোম্পানির অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমি বাকি 5টা কোম্পানির অ্যাওয়ারনেস ক্রিয়েট করার আমার কাছে ওই সুযোগটা নেই। এতদিন একটা সমস্যা ছিল যে ধরেন আমাদের কোনো কমন প্ল্যাটফর্ম, যে সকল ইন্স্যুরেন্স কোম্পানির যে একটা অ্যাসোসিয়েশন হবে, ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যে কাজটা করা উচিত, ওই ক্ষেত্রেও কিন্তু অ্যাসোসিয়েশনের উপর অনেক প্রেশার ছিল এতদিন। তো এখন মনে হচ্ছে যে অনেকটা হালকা হয়ে আসছে, এবং আগেরও কিন্তু যারা টিম ছিল তারাও কিন্তু চেষ্টা করেছে। যেরকম টিঙ্কাপু একটু আগে বললেন ব্যাংক অ্যাসুরেন্সের কথা, ব্যাংক অ্যাসুরেন্স ইজ নট জাস্ট টু ইনক্রিজ রেভিনিউ, ব্যাংক অ্যাসুরেন্স হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে পয়েন্টটা বললেন যে কীভাবে এটা আপনি পজিটিভ করা যাবে ইন্স্যুরেন্স সেক্টরকে, আপনি যদি গ্লোবালি দেখেন, এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন্স্যুরেন্স, স্পেশালি ইন দি ডেভেলপড ওয়ার্ল্ড, আপনি যদি ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব মার্কেট দেখেন যেখানে ইন্স্যুরেন্সের পেনিট্রেশন ইজ হাই, দে ডু নট হ্যাভ এনি ইন্স্যুরেন্স ব্রাঞ্চ, দে ডোন্ট। So how do they sell insurance? They package it with banking products, and bank ওটাকে সেল করছে। ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্ব কিন্তু হচ্ছে দুটো, একটা হচ্ছে আন্ডাররাইট করা, আর একটা হচ্ছে ওই টাকাকে ইনভেস্ট করে ক্লেমের জন্য রেডি রাখা। বিক্রি করার দায়িত্বটা যদি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে না থাকে তাহলে ভালো কেন, আমি আপনাকে বলি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ভেরি কুইকলি আইল ট্রাই টু মেক দিস এ পয়েন্ট। ভালো মানুষ, ভালো ছেলেরা চাকরি নিতে লাইফ ইন্স্যুরেন্সে আসে না। যারা অন্য কোথাও চাকরিটা পাচ্ছে না তারা দেখা যায় লাইফ ইন্স্যুরেন্সের দিকে যায়। উই ওয়ার ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। আমার শ্বশুর কিন্তু এই জায়গায় খুব স্ট্রিক্ট ছিলেন যে না, এডুকেটেড ছেলে মেয়ে ছাড়া সোনালিতে কাউকে নিবা না। এবং ওইটার কারণে কি হয়েছে, আমাদের ওভার সেলিং হয় নাই। ধরেন কোথায় প্রবলেমটা হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা বিমা দিচ্ছে, একটা এন্ডাওমেন্ট পলিসি, যেটাতে হয়তো বা বছরের শেষে বা টার্মের শেষে আপনি 6% 7% হয়তো একটা অ্যানুয়ালাইজড প্রফিট পাওয়ার কথা, কিন্তু ওই এজেন্ট পার্টনার সে তার টার্গেট, মানে এই জনশক্তি আসলে মিসগাইডেড করে। বিকজ আমার যেটা সুবিধা, যেটা আমার এজেন্টদের সুবিধা, অনবোর্ডিং এর সময় তাদেরকে কিন্তু একটা রিগারাস ট্রেনিং দিয়ে যেতে হয়। নিশ্চয়ই। তার মানে আসলে আপনাদের দুজনের কথা থেকে যেটা বুঝলাম, গ্রাহকের সাথে যত স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যাবে তার মাধ্যমে আসলে এই সেক্টরটারও উন্নতি হবে, এবং নিশ্চয়ই গ্রাহক এবং আপনাদের সম্পর্ক আসলে আরো বেশি গভীর হবে। যাবে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের ঈদ বিশেষ অনুষ্ঠান উৎসর্গের উৎসব থেকে ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।